অদক্ষ চালক দিয়ে চলছে ত্রুটিপূর্ণ বালুবাহী ট্রলার, রয়েছে নিয়ম না মানার প্রবণতাও, হুমকি হয়ে উঠেছে অন্য নৌযানের জন্য। এই মুর্দা মনে করেন যে খালি বলকে রাস্তা আছে, এই মুর্দা বড় বলকে রাস্তা আছে, আমরা ওদেরকে সাইড দিতে গেলে একটা সাইড থেকে আরেকটা মাঝখানে পড়তে হয়। এগুলির কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এগুলি এলোমেলো ভাবে চলাচল করে, জোরে চালায় এমন ব্রেক টেরেক নাইকা মনে করে পাশাপাশি আর একটা লোক লাগাই দেয়। দুর্ঘটনা এড়াতে নানা পরিকল্পনা বিআইডব্লিউটি এর। সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে যদি জাহাজগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সার্ভের আওতায় আনা হয় এবং তাদের যারা চালক তাদেরকে যদি সনদপত্রের আওতায় আনা হয়, তাহলে এটা একটা ভালো ফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সিটি নির্বাচন বানচালের কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। প্রহসনের নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ, মন্তব্য বিএনপির। রাজধানী থেকে আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের 2 সদস্য আটক। গ্রাহকদের অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলে নিত চক্রটি। অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়িতে চরম দুর্ভোগে নগরবাসী, এখতিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন। নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন। বৈশাখের আগেই বেড়ে গেছে ইলিশের দাম, প্রতি হালি বিক্রি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। এবং টেলিফোনের সভাপতি পদে নাম দেওয়ার প্রস্তাব আইসিসির, আগ্রহী নন পাপন। নভেম্বরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির। ত্রুটিপূর্ণ নৌযান চালানো হয় অদক্ষ চালক দিয়ে, পাশাপাশি রয়েছে নিয়ম না মানার প্রবণতাও। সেই সঙ্গে পরিবহন করা হয় অতিরিক্ত বালু। সব মিলিয়ে দেশের নৌপথে বালুবাহী ট্রলার ক্রমেই যাত্রীবাহী ও অন্যান্য নৌযানের জন্য হুমকি হয়ে উঠেছে, এ অভিমত স্বয়ং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। মাত্র 16 ঘন্টার ব্যবধানে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জের মেঘনা নদীতে 2টি নৌযান ডুবিতে 17 জন প্রাণ হারায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে বিআইডব্লিউটি। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর প্রতিবেদন। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী, প্রতিদিন যেখানে চলে শত শত নৌযান, যার প্রায় 90% বালুবাহী বাল্কহেড, যাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে ট্রলার। এই ট্রলারগুলোই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য নৌযানের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনিতেই এই নদীতে নানা সময় ঘটছে দুর্ঘটনা, আর সাম্প্রতিক সময়ে বালুবাহী এসব ট্রলারের কারণে দুর্ঘটনার ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ত্রুটিপূর্ণ নকশা আর যথাযথ যন্ত্রপাতি না থাকায় চালকেরা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না এসব বালুবাহী ট্রলার, ফলে ঘটছে দুর্ঘটনা। এক্ষেত্রে যথাযথ তদারকি নেই দায়িত্বে থাকা সমুদ্র পরিবহন অধিদপ্তরের। বাল্কহেডগুলোর যে মেকানিজম, যে বিষয়গুলো এবং তার যে ম্যানুভারিং বা হুইল বা তাদের হর্ন, তাদের যে রাত্রিকালীন চলাচলের যে লাইট থাকার কথা বা এই সমস্ত বিষয়গুলো প্রপার ওয়েতে নেই। সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে যদি এগুলোকে সার্ভের আওতায় আনা হয়, তাহলে এটা একটা ভালো ফল বয়ে আনবে বলে আমি মনে করি। এদিকে নদীতে অবাধে বালুবাহী ট্রলারের চলাচলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিয়ম ভেঙে দিনরাত বেপরোয়াভাবে চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। এই মুর্দা মনে করেন যে খালি বলকে রাস্তা আছে, এই মুর্দা বড় বলকে রাস্তা আছে, আমরা ওদেরকে সাইড দিতে গেলে একটা সাইড থেকে আরেকটা মাঝখানে পড়তে হয়। বালুর ট্রলার অনেক হয়ে গেছে, এই জন্য এগুলির কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এগুলি এলোমেলো ভাবে চলাচল করে, এই জন্য নৌকার সাথে ট্রলারের সাথে এগুলি অ্যাক্সিডেন্ট বেশি হয়। জোরে চালায় এমন ব্রেক টেরেক নাইকা মনে করে পাশাপাশি আর একটা লোক লাগাই দেয়, জায়গা ডুববে গিয়ে মানুষ মরে জায়গা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল 5টার পর বালু উত্তোলন নিষিদ্ধ, রাতে বালুবাহী ট্রলারের চলাচল বন্ধের নির্দেশ কার্যকরে সমন্বিত উদ্যোগ সহ 3টি প্রস্তাব নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন থেকে ইজারাদারদেরকে যদি নির্দেশ দেওয়া হয় যে আপনার 5টার পরে আর বালু কাটা যাবে না, তাহলে হয়তো বাল্কহেড চলাচল রাতের বেলা আপনি বন্ধ হয়ে যাওয়ার। বিভিন্ন কারণে বিআইডব্লিউটি এর একার পক্ষে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়, তাই এক্ষেত্রে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশাসনের সহায়তা দরকার হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা।
তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল না করতে বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। এ সময় তারা আরো বলেন, বিএনপি জামায়াত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। কদিন বাদেই সিটি নির্বাচন। 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়া বিএনপিও যোগ দিচ্ছে এ নির্বাচনে। আর তাই সাম্প্রতিক সময়ে সারা দেশে চলমান নাশকতার বিষয়টি মাথায় রেখে সোচ্চার আওয়ামী লীগ নেতারাও। তারা মন্তব্য করেছেন, নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না। আচ্ছা, বেগম খালেদা জিয়া, আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনার এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। সিটি নির্বাচন হবেই, আল্লাহর রহমতে দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, মিথ্যা ও ধর্মের নামে ধোঁকা দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যায় না। ৭১-এর ঘাতক কামরুজ্জামানের মামলার তারিখ ছিল 1 তারিখ। লয়ার খন্দকার মাহবুব হোসেন সাহেব একটা দরখাস্ত দিলেন, তিনি অসুস্থ। 1 তারিখ তিনি অসুস্থ ছিলেন। গতকাল তিনি সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিলেন। আল্লাহ তাআলা তাদের জায়গা কোথায় রাখতে আমি জানি না। মানুষকে ধর্মের নামে ধোঁকা দিতে চায় আর মিথ্যা কথা বলে এবং মানুষ পুড়িয়ে মারে, এদেরকে কোন অবস্থাতেই ক্ষমা করে যায় না। প্রধানমন্ত্রী এদের যে বিচার করছেন, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি ন্যায্য বিচার করছেন। অন্যদিকে বেগম জিয়া বাড়াবাড়ি করলে ফল তাকেই ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বেগম খালেদা জিয়া আজকে উনি মানুষ নয়, উনি দানব হিসাবে আত্মপ্রকাশ করেছেন। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করলে তার পরিণতি ভয়াবহ হবে। হরতাল অবরোধ চলছেই, পেট্রোল বোমা মেরে যে গণহত্যা করা হচ্ছে, এটাকে জায়েজ করার জন্য। এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা। হত্যা করা হচ্ছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রহসনের নির্বাচন হলে এর পরিণাম হবে ভয়াবহ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে মামলা হামলার ভয় না করে আসন্ন ডিসিসি নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান খন্দকার মাহবুব। এই নির্বাচন যদি প্রশাসনের নির্বাচন করার চেষ্টা করেন, এখানে যদি কারচুপি করেন, এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যালট বাক্স ভর্তির প্রচেষ্টা করেন, তার পরিণাম হবে ভয়াবহ। প্রতি ওয়ার্ডে আমাদের লোক রয়েছে, আমাদের সাহসী কর্মীরা রয়েছে, নেতারা রয়েছেন। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি মামলার ভয় করেন, পুলিশের হামলা ভয় করেন, দল থেকে অনুগ্রহপূর্বক সরে দাঁড়ান। দেখছেন রাত 11টার সময়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজও আপিল করেছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন তারা। উত্তরে নাইম ইসলাম নামে এক মেয়র প্রার্থী আপিল করেন। এছাড়া 13 কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে 4 প্রার্থী আপিল করেছেন। অন্যদিকে দক্ষিণের মেয়র প্রার্থী বাবুল সর্দার ও 8 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং 28 জন সাধারণ কাউন্সিলর আপিল করেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত যারা আপিল করেছেন, আগামীকাল সকাল 9:30 থেকে তাদের আবেদনের ওপর শুনানি শুরু হবে। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থী হিসেবে বৈধতা পাওয়ার একদিন পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সামাজিক ও গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা গণসংযোগ করেন। নিয়ম অনুসারে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামতে এখনো কয়েকদিন বাকি। তবে প্রার্থী হিসাবে বৈধতা পাওয়ার পর প্রথম জুমার দিনটি কাজে লাগাতে ভুল করেননি প্রার্থীরা। দলীয় সমর্থন না পাওয়ায় এরই মধ্যে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তবুও আলোচনায় ছিলেন তিনি। অবশেষে দল সমর্থিত সাইদ খোকনের সঙ্গে এক কাতারে জুমার নামাজে সামিল হয়ে জানান দিলেন ঐক্য। একই সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। বিষয়টি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে না বলেও মনে করেন তারা। আমাদের কোনো প্রচারণা এখানে শুরু হয়নি,
আমাদের এখানে আমরা দাওয়াতে এসেছিলাম, হাজি ছিলাম, দাওয়াত দিয়েছিলাম, নামাজ পড়তে নামাজে আসলাম। নামাজের সময় দোয়া চাওয়া তো কোনো আচরণবিধির মধ্যে পড়ে না, আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। ঢাকা 7 আসনের মাননীয় সংসদ হাজী মোহাম্মদ সেলিম সাহেব, আমরা দুজন এখানে একসাথে জুমার নামাজ আদায় করেছি এবং মুসল্লিদের কাছে আমি প্রার্থী হিসেবে দোয়া চেয়েছি। এদিকে দক্ষিণের আরেক মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন জুমার নামাজে দোয়া নিতে এসেছিলেন চকবাজার শাহী মসজিদে। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। এখানে আমি সবার সাথে কুশলাদি বিনিময় করতে এসেছি, দেখা করতে এসেছি। প্রতিদিন 4-5টা ওয়ার্ড আমরা কভার করব, আমরা রাস্তা দিয়ে যাব, সেখানে আমাদের মাইক থাকবে এবং গান টান থাকবে। তবে দক্ষিণের তুলনায় উত্তর ছিল অনেকটাই নিরুত্তাপ। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও সরাসরি জনসংযোগে মাঠে ছিলেন না প্রার্থীরা। পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন অনেকেই। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা এটা আমাদের আন্দোলনের অংশ এবং সেই হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি এবং জনগণ যে পরিবর্তন চাইছেন সেই পরিবর্তনের পক্ষে যাতে জনগণ তাদের মতামতটা দিতে পারেন এবং তারা যাতে আজকে সংগঠিত হন, সেজন্যই আমরা জনগণের কাছে আহ্বান জানাবো। আগামী 8 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রচারণা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। জাতীয় চলচ্চিত্র দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, ডিজিটাল পদ্ধতি ব্যবহার আর ভালো মানের ছবি নির্মাণ হলে আবারও হলে ফিরবে দর্শক, মত বিশিষ্টজনদের। রাজধানীতে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুড়ি করছে ডিপিডিসি এবং ওয়াসা সহ বিভিন্ন সরকারি সংস্থা। ব্যস্ততম রাস্তা একাধিকবার খোঁড়াখুড়ির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের স্বার্থে এই কার্যক্রম। এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে আইনি এখতিয়ার না থাকায় এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তদারকি করতে পারছে না তারা। এমআর আমিনের রিপোর্ট। 10 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের উল্টো দিকের রাস্তায় দুপুর পর্যন্ত খোঁড়াখুড়ির পর তা আবার মাটি ফেলে ভরাট করা হয়। ভরাটের কারণ জানতে চাইলে দিনে কাজ করা যাবে না বলে সিটি কর্পোরেশনের নির্দেশনার কথা জানালেন কন্ট্রাক্টর। সকালে মাটি কাটা শুরু করছি, ইতির মধ্যে সিটি কর্পোরেশন লোক আসছে যে কাটা হবে রাত্রে কাটতে হইব, রাত্রে ভরতে হইব। এদিকে গুলশান 1-এর 126 নম্বর সড়কে ডেস্কো ও মোহাম্মদপুর সাব স্টেশন থেকে লালমাটিয়া এলাকা পর্যন্ত ডিপিডিসি কেবল লেইং এর জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা খোঁড়ে। এমনকি ওয়াসা, ফাইবার অপটিক, বিটিসিএল এর পক্ষ থেকেও বারবার রাস্তা খোঁড়া হয়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এমনই জাম হয় কি মানুষ চলতে পারে না, মানুষ অনেক ড্রেনে পড়ে যায়। বর্ষাকাল আসা ড্রেন করা মানে এটা হলো সরকারের একটা কাজ দেখানি, আর একটা হলো কন্ট্রাক্টর লাভবান। যখন তখন যার ইচ্ছে হবে সেই রাস্তা খুঁড়ে ফেলবে, তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ যারা পথ হেঁটে চলি তারা কোন দিক দিয়ে হাঁটবো? এদিকে অপরিকল্পিত এই মেগা সিটির কাজ করতে গেলে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছে সেবা সংস্থাগুলো। প্রচুর পরিমাণে এখানে অবৈধ লাইন নিতে গিয়ে ফুটা করা আছে, সেই ফুটো দিয়ে ময়লা ঢুকে এই যুগে কাজে আপনি কোনো অবস্থাতেই সাস্টেইনেবল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পানি না। ইন্টেনশনালি কাউকে আমরা ভোগান্তি করাই না, তবে হ্যাঁ জনদুর্ভোগ হয়। গত বর্ষাকালের আগে আমরা নিয়েছি উদ্যোগ, সিটি কর্পোরেশন থেকে পারমিশন তারা দেয় নাই, এটা 1 পয়েন্ট সার্ভিসে হ্যান্ড ওভার করছে, তারপরে 1 পয়েন্ট সার্ভিস থেকে কিছুদিন আগে আমরা পারমিশন পেয়েছি। তবে আইনি ক্ষমতার সীমাবদ্ধতার কারণে খোঁড়াখুড়ি নিয়ন্ত্রণে সব সংস্থার সাথে পুরোপুরি সমন্বয় করতে পারছে না সিটি কর্পোরেশন। ইউটিলিটি সার্ভিসগুলি কোন দিক দিয়ে কার লাইন গেছে কিভাবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে নাই। সিটি কর্পোরেশনকে যদি অথরিটি দেওয়া হয় এবং সেভাবে ক্ষমতায়ন করা হয়, সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের খবরদারি থাকবে। এভাবে একই রাস্তা সারা বছর বিভিন্ন সংস্থা খোঁড়াখুড়ি করলেও বর্ষা এলে তার মাত্রা আরো বেড়ে যায়। তাতে অর্থ খরচ যেমন বেশি হয়, তেমনি জনদুর্ভোগও বেড়ে যায়। তবে এসব সংস্থার মধ্যে কবে একটি সমন্বয় হবে এবং নির্ধারিত একটি সময়ের মধ্যে এই রাস্তাগুলো খনন করা হবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বক্তব্য রেখেছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন। গতকাল বাংলাদেশ ও কাতার স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিক্স এর উদ্যোগে জাতিসংঘে আয়োজিত এক সভায় বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় অটিজম মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুনটেক,
অটিজম স্পিক্স এর প্রতিষ্ঠাতা সুজান রাইট এবং বব রাইট। বাংলাদেশ সময় রাত 2টায় জাতিসংঘের ওয়েব টেলিভিশন তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেবল দেশেই নয়, সারা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচিত হয়। তার আন্তরিকতা ও দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিশ্চিত করতে দেশ এগিয়ে চলছে। চলচ্চিত্রের ডিজিটাল পদ্ধতি ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে যুগান্তকারী হিসাবে উল্লেখ করেন। জাতীয় চলচ্চিত্র দিবসে ডিজিটাল চলচ্চিত্র সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে আলোচকরা বলেন, ডিজিটাল পদ্ধতি ব্যবহার নয়, এখন আলোচনা হওয়া উচিত ডিজিটাল চলচ্চিত্রের সীমাবদ্ধতা নিয়ে। বিএফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আয়োজিত এই সেমিনারে প্রযুক্তিকে দোষারোপ না করার আহ্বান জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সমস্যা হচ্ছে, অনেকে বলছেন যে ডিজিটাল পদ্ধতিতে আমরা যেসব ছবি দেখছি এটা অনেক সময় মনে হচ্ছে টেলিভিশনের নাটক। ওটা তো ডিজিটাল পদ্ধতির দোষ নয়, যিনি বানাচ্ছেন তিনি হয়তো সম্ভবত চলচ্চিত্রের ভাষাটাই বোঝেন না। চলচ্চিত্রের ভাষা যদি বোঝেন তাহলে ওই পদ্ধতিতেও চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। সুতরাং এটি আমার নিজের সীমাবদ্ধতা অথবা আমার পারদর্শিতার অভাব। সেজন্য এই নতুন টেকনোলজিকে দোষারোপ করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। চলচ্চিত্র জগতে যুগে যুগে নতুন প্রযুক্তি এসেছে, যে আয়ত্ত করতে পেরেছে সে টিকে গেছে, যে আয়ত্ত করতে পারেনি সে টেকেনি। সুতরাং যারা পরিচালক, যারা প্রযোজক, যারা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, প্রত্যেকে নতুন প্রযুক্তি আয়ত্ত করা জানতে হবে। কিন্তু সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। পরে তিনি বলেন, 2-1টি ছাড়া সিনেমা হলগুলোতে প্রদর্শনের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকাই ডিজিটাল চলচ্চিত্রের সবচেয়ে বড় সমস্যা। ডিজিটাল চলচ্চিত্রের ক্ষেত্রেও সমস্যার সবচেয়ে বড় জায়গাটা কিন্তু প্রদর্শন। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, ডিজিটাল চলচ্চিত্রে আমরা কিন্তু 4K বা 2K তে এখন বানাতে পারছি, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, মানে প্রোডাকশন পোস্ট প্রোডাকশনে করা যাচ্ছে, কিন্তু প্রদর্শন করা যাচ্ছে না 2-1টি হল ছাড়া। প্রদর্শনের জায়গাটায় আমাদের গুরুত্ব দিতে হবে। সেমিনারের আগে বিএফটিসির নতুন ভবন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সোনারগাঁ মোড় ঘুরে বিএফটিসিতে গিয়ে শেষ হয়। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের 2 সদস্যকে আটক করেছে গুলশান থানা পুলিশ। গতরাতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আসিফ রহমান ও মোহাম্মদ খালিদুজ্জামানকে আটক করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে কানাডিয়ান ইমিগ্রেশন ভিসার জমা দেয়া টাকা নকল চেক বানিয়ে হাতিয়ে নিত। এ পর্যন্ত তারা প্রায় 33.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তবে ভিসা আবেদনকারীদের অজ্ঞতার সুযোগে প্রতারণা করা হতো বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে। কানাডিয়ান ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করত। অনেকেরই ভিসা যাদের হয় নাই, তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে কিছু ডকুমেন্ট পাশাপাশি কিছু টাকা জমা দিতে হতো। সেই টাকার কিছু অংশ তারা ফেরত পেত। তো এই চক্রটি করে কি, যে ওই চেকগুলিকে মাঝখান থেকে কোথাও হাতিয়ে নেয় এবং ওই চেকের ন্যায় হুবহু চেক বানিয়ে তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে জমা দিয়ে বাংলাদেশি কারেন্সিতে এই টাকাগুলো উত্তোলন করে নেয়। বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনের খবর। আসছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসবকে নানা রঙে রাঙাতে লাল সাদা ছাড়াও বাহারি রং আর ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছে রাজধানীর বিপণী বিতানগুলো। তবে ক্রেতা না থাকায় এখনও জমে ওঠেনি বৈশাখী কেনাকাটা। বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে। শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মুস্তাফা মাহবুব। বাংলা নববর্ষের আর বাকি মাত্র কদিন। লাল সাদা বাহারি ডিজাইনের পোশাক নিয়ে প্রস্তুত দোকানিরা। তবে বিপণী বিতানগুলোতে এখনো ক্রেতার দেখা নেই বললেই চলে।
রাজধানীর আজিজ সুপারমার্কেটের বিক্রেতারা জানালেন এখনো শুরু হয়নি বৈশাখী বেচা বিক্রি। 9, 10, 11, 12, 13 4-5 দিনে ভালো একটু বেচা কিনা হবে। সুতি পাঞ্জাবি 800 থেকে 1200-র মধ্যে আছে, আর এনডি বলতে গেলে একটু দাম বেশি। পয়লা বৈশাখে 3 দিন আগে থেকে আমাদের বেচা কিনা ধুমধারাক্কা হয়, ঠিক আছে, এই সময়টা হয় না। বরাবরের মতোই এবারের বৈশাখেও প্রাধান্য পাচ্ছে লাল আর সাদা রং। ভিড় না থাকার সুযোগে অনেক ক্রেতাকেই দেখা গেল ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি খুঁজে দেখছেন। আমি আসলে আজকেই প্রথম বের হয়েছি, লাল সাদার কম্বিনেশনটা তো সবসময়ই থাকে, তো এবার এখানে এখন মনে হচ্ছে যে আরো কিছু উজ্জ্বল কালার দেখছি। পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য আজকে মনে হচ্ছে পারফেক্ট, কারণ প্রত্যেকটা দোকানই লাল, হলুদ, সাদা, অনেক কালারফুল আর কি। প্রাইসটা এবার বেশি মনে হচ্ছে, কিন্তু এবার অনেক কালারফুল চলছে আর কি। এদিকে রাজধানীর বসুন্ধরা সিটির পোশাকের দোকানগুলোতে তরুণ তরুণীরা ভিড় জমাতে শুরু করেছে। শাড়ি পাঞ্জাবির পাশাপাশি নববর্ষে নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে তারা খুঁজছেন ব্যতিক্রমী পোশাক। বিক্রেতারাও প্রস্তুত ক্রেতার চাহিদা মেটাতে। অনেক ভালো লাগছে, জামা থেকে পাঞ্জাবি বাচ্চাদের ড্রেসটা খুব সুন্দর। বৈশাখে শুধু শাড়িটাই বেশি পছন্দ করি আমরা, প্লাস একটু কুর্তি কিনি। আমি আমার আম্মু আব্বু আর ভাইয়ার জন্য পয়লা বৈশাখের জিনিস কিনতে আসছি। আমাদের নতুন ডিজাইন অনেকগুলো আসছে, কারণ ডিজাইনের শেষ নেই। প্রায় আমাদের পাঞ্জাবিতে প্রায় 100 মতো ডিজাইন চলে আসছে, শাড়িতে প্রায় 200 মতো ডিজাইন। গেল 3 মাসের ব্যবসায়িক ক্ষতির পর এবারের বৈশাখের বেচা বিক্রিতে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠার আশা করছেন বিক্রেতারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশাখ আসার আগেই নববর্ষের অন্যতম অনুষঙ্গ ইলিশের চাহিদার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দামও। বিক্রেতারা জানালেন 4-5 দিনের ব্যবধানে 700 থেকে 800 গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। তবে বৈশাখের আগে এই দাম আরও বাড়ার আশঙ্কা আড়তদারদের। রাজধানীর সোয়ারিঘাট মাছ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। পহেলা বৈশাখে পান্তা ইলিশের রীতি উদযাপনে চৈত্রের শেষ থেকেই বাড়তে থাকে ইলিশের চাহিদা, আর বাজারে বাড়তি চাহিদার সাথে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে দামও। রাজধানীর সোয়ারিঘাটে 700 গ্রাম ওজনের এক হালি ইলিশ গত সপ্তাহের তুলনায় 1 থেকে 1,500 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 9,500 টাকায়। 200 গ্রাম ওজনের এক হালি জাটকা বিক্রি হচ্ছে 170 থেকে 400 টাকায়। ইলিশের তো খবর নাই, ইলিশের খবর নাই, মনে করেন যাই 2-1 আয় প্রচুর দাম। ওজন 200 গ্রাম হবে এক একটা হালি, 400 টাকা হালি। আর এই বড় গোলা যেগুলো বেচছে ওগুলো 5,000 টাকা হালি বিচ্ছে। বিক্রেতারা জানালেন 2 কেজি বা এর বেশি ওজনের একটি ইলিশ বিক্রি করেছেন 14,000 টাকায়। তারা বলছেন বৈশাখের আগে দাম আরো বাড়বে। 2 কেজি 300 ওজনের মাছ 14,000 টাকা বিক্রি হয়েছে, 14,000 টাকা এক পিস। নভেম্বর থেকে জুন পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার কারণে বছরের এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ বেশ কম থাকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনের বন্দর নগরী এডেনের প্রেসিডেন্ট ভবন সহ ক্রেটার এলাকা নিজেদের দখলে নেয়ার কথা জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। অন্যদিকে এডেন থেকে হাউথি বিদ্রোহীদের হটাতে তাদের ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবারের হামলায় আসির প্রদেশের সীমান্ত এলাকায় এক সৌদি সীমান্তরক্ষী নিহত ও অন্তত 10 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এডেন এখনও নিজেদের দখলে রয়েছে বলে দাবি করছে সৌদি জোট। এদিকে সৌদি জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করতে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার পাকিস্তানের প্রতিনিধি দল সৌদি আরব সফর শেষে দেশে ফিরে এলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। আইসিসি সভাপতি পদের চেয়ে বিসিবি সভাপতি পদ গুরুত্বপূর্ণ, তাই 2.5 মাসের জন্য এ পদে যেতে আগ্রহী নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তবে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া নভেম্বরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে 4 জাতি টুর্নামেন্ট খেলতে আগ্রহী বলেও জানান বিসিবি প্রধান।
হঠাৎ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আইসিসির সদ্য পদত্যাগী সভাপতি মুস্তফা কামাল। ধারণা করা হচ্ছে আইসিসি ও মুস্তফা কামালের আলোচিত ইস্যু নিয়ে পাপনের সাথে আলাদা বৈঠক করতেই এসেছিলেন তিনি। তবে আলোচনা হোক বা না হোক, আইসিসি পাপনের সঙ্গে আলোচনা করেছে সভাপতির পদ নিয়ে। কিন্তু মাত্র 2.5 মাসের জন্য আইসিসি সভাপতির চেয়ারের প্রতি আকর্ষণ নেই পাপনের। আমাকে যখন জিজ্ঞেস করলো, আমি ওদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আইসিসির প্রেসিডেন্ট হওয়ার চেয়ে বিসিবি আমার কাছে, আইসিসির চেয়ে বিসিবি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যদি এমন হয় যে আইসিসি যদি বিসিবি ছাড়তে হয়, তাহলে এটা আরেকটা সমস্যা। সো এখানে 3টে ইস্যু আছে। একটা, প্রথমত হচ্ছে আমি মনে করি সরকারের সাথে কথা বলা দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলা দরকার, উনি কি চান। দ্বিতীয়ত হচ্ছে কনস্টিটিউশনে কি অ্যালাউ করে কিনা যে বিসিবি, আমার জানা মতে বিসিবি হয়তো ছাড়তেই হবে। সো বিসিবি ছেড়ে 2.5 মাসের জন্য যাওয়ার আমি কোনো তেমন কারণ দেখি না। তবে এরই মধ্যে অনেক প্রশ্নের ডালপালা পাখা মেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক ও জুনে ধোনিদের বাংলাদেশ সফর নিয়ে। কিন্তু সব সংশয় উড়িয়ে দিলেন পাপন। ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণই আমি খুঁজে পাচ্ছি না। আমাদের এফটিপি সামনে ট্যুরে আসবে কিনা, ইন্ডিয়া না আসলে তো অন্যরাও না আসতে পারে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মুস্তফা কামাল এখন ক্রিকেট বিশ্বে হট নিউজ। কিন্তু এর অন্তরালে ঢাকা পড়েছে বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য। তাই টাইগারদের সংবর্ধনা দেওয়া ছাড়াও জানালেন 4 জাতীয় টুর্নামেন্টের কথা। 4 জাতি ওটা রিফিউজ করিনি। এটা এখন নভেম্বরে, মানে হচ্ছে কি আমাদের ওই আইপিএল, বিসিএল এগুলো সব এফেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। রোববার বিসিবির সভার কদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উদ্বোধনীতে যোগ দিতে ভারত যাওয়ার কথা রয়েছে বিসিবি বস পাপনের। সেখানে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিটি নির্বাচন বানচালের কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। প্রহসনে নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ, মন্তব্য বিএনপির। অদক্ষ চালক দিয়ে চলছে ত্রুটিপূর্ণ বালুবাহী ট্রলার। নিয়ম না মানায় হুমকি হয়ে উঠেছে অন্য নৌযানের জন্য। দুর্ঘটনা এড়াতে নানা পরিকল্পনা বিআইডব্লিউটির। রাজধানী থেকে আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের 2 সদস্য আটক। গ্রাহকদের অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলে নিত চক্রটি। নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন। বৈশাখের আগেই বেড়ে গেছে ইলিশের দাম, প্রতি হালি বিক্রি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। এবং টেলিফোনের সভাপতি পদে নাম দেওয়ার প্রস্তাব আইসিসির, আগ্রহী নন পাপন। নভেম্বরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।